নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 41 সলভ করব। এই প্র্যাকটিস সেটগুলো মিসলেনিয়াস ও ক্লার্কশিপ দুটো অ্যাসপিরেন্টসদের জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট। প্রিভিয়াসলি সমস্ত ক্লাসের লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। আর আজকে সকালবেলায় ম্যাথসের ক্লাস হয়েছিল, সেখানে আমরা PYQ থেকে কিছু অঙ্ক সলভ করেছিলাম। এছাড়াও ম্যাডাম তোমাদের ইংলিশ ক্লাস নিয়েছিলেন, যেখানে PY থেকে কিছু MCQs আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামার্স এই সমস্ত কিছু কিন্তু সলভ করিয়েছিলেন। তো সেই সমস্ত ভিডিও যদি তোমরা না দেখে থাকো তো দেখে নেবে। আর যারা চ্যানেলে নতুন আছো, এখনও স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। How many railway stations have successfully achieved the prestigious Eat Right Station certification? বলছে প্রশ্নে, কতটি রেলওয়ে স্টেশন সফলভাবে মর্যাদাপূর্ণ ইট রাইট স্টেশন সার্টিফিকেশন অর্জন করেছে? তো প্রথমে আমরা একটু জেনে নিই যে ইট রাইট স্টেশনটা কী জিনিস। অ্যাকচুয়ালি FSSAI মানে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া একটা সার্টিফিকেট প্রোভাইড করে রেলওয়ে স্টেশনসগুলোকে, যেই রেলওয়ে স্টেশনে খাওয়ার পরিষ্কার মানে সেফ আর একটা কমপ্লিট মিল যেখানে পাওয়া যাবে প্রোভাইড করতে পারবে যে রেলওয়ে স্টেশন, তাদেরকে কিন্তু এই সার্টিফিকেটটা দেওয়া হয়। তো সেইটাই জিজ্ঞেস করছে যে এরকম কটা স্টেশনকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 150, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 150টা এরকম স্টেশন আমাদের দেশে রয়েছে বর্তমানে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। রিসেন্টলি which country discovered a 5000-year-old cemetery belonging to the Copper Age Society? প্রশ্নে বলছে, সম্প্রতি কোন দেশ তাম্রযুগের একটি সমাজের 5000 বছর পুরনো কবরস্থান আবিষ্কার করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইটালি। ইটালিতে পাওয়া গেছে 5000 বছর পুরনো একটা কবরস্থান বা সেমেট্রি। ঠিক আছে, সেটা কিন্তু কপার এজের সময়ের আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। 3 নম্বর প্রশ্ন, ওয়ার ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস ইনঅগ্রেটেড? এটা আই গেস এর উত্তরটা আমাকে দিতে হবে না, এটা তোমরাই দিতে পারবে। প্রশ্নে বলছে যে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতা। হাওড়া থেকে যেই মেট্রোটা কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা কিন্তু হুগলি নদীর নিচ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা ইন্ডিয়ার কিন্তু প্রথম, ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, which of the following is an example of direct source to study interior of the earth? প্রশ্নে বলছে নিচের কোনটি পৃথিবীর অভ্যন্তর অধ্যয়নের সরাসরি উৎসের উদাহরণ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন, আমরা একটু অপশনসগুলো দেখে নিই এখানে কী কী ছিল। গ্র্যাভিটেশন ছিল, সেসমিক অ্যাক্টিভিটি, সেসমিক অ্যাক্টিভিটি মানে হচ্ছে সেই ভূমিকম্প যে আসে সেই সবকে বোঝাচ্ছে। আর এছাড়া রয়েছে ম্যাগনেটিক ফিল্ড নাকি ভলক্যানিক ইরাপশন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভলক্যানিক ইরাপশন। ভলক্যানিক ইরাপশনে যা কিছু মাটির নিচ থেকে বেরোয় ভলক্যানোর সাহায্যে, জ্বালামুখীর সাহায্যে, সেগুলো দিয়ে কিন্তু স্টাডি করা যায় যে আর্থের ভেতরে বা কোরে কি কি আছে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন, which among the following deserts is located in South America? নিচের কোন মরুভূমিটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত? খুব ইজি প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আটাকামা ডেজার্ট। আটাকামা ডেজার্ট কিন্তু সাউথ আমেরিকাতে আছে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, which among the following is measured using ভার্নিয়ার ক্যালিপার? ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে নিচের কোনটি পরিমাপ করা হয়? কি কি আছে অপশনসে? ডাইমেনশনস, টাইম, সাউন্ড, টেম্পারেচার। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে টাইম, সাউন্ড, টেম্পারেচার তো মানে ভাবা যেতেই পারে না যেগুলো আমরা মেজার করতে পারবো। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। যে কোনো জিনিসের আমরা ডাইমেনশন মেজার করতে পারি ভার্নিয়ার ক্যালিপার দিয়ে। 8 নম্বর প্রশ্ন, which of the following is not a method to reduced friction? নিচের কোনটি ঘর্ষণ কমানোর পদ্ধতি নয়? এখানে নয় বলেছে। ঠিক আছে, নট আ মেথড টু রিডিউস দ্য ফ্রিকশন। লুব্রিকেশন দিয়ে তো ফ্রিকশন কমে যায়। পলিশ, যে কোনো জিনিসকে পলিশ করলেও কিন্তু ফ্রিকশন কমে যায়, ঘর্ষণটা কমে যায়। থ্রোয়িং স্যান্ড অন দ্য গ্রাউন্ড, এটাতে কিন্তু ফ্রিকশন কমে না, উল্টে বেড়ে যায়। তো এটা হয়ে গেল সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন দেখব আমরা, হোয়াট ডাজ দ্য ফার্স্ট নেম ইন দ্য সায়েন্টিফিক নেম অফ অ্যান অর্গানিজমস ডিনোট? আচ্ছা, বলছে যে জীবের বৈজ্ঞানিক নামের প্রথম নামটি কি বোঝায়? যেমন ধরো
আমের যদি আমরা সায়েন্টিফিক নেমের উদাহরণ দেখি তাহলে হয়ে যাবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এখানে ম্যাঙ্গিফেরাটা কি? অপশনসে রয়েছে স্পিসিস, জিনাস, অর্ডার নাকি ক্লাস। তো সেটা হয়ে যাবে অপশন বি, জিনাস। যে কোনো সায়েন্টিফিক নেমের বা বৈজ্ঞানিক নামের তোমরা জানো সেটা, প্রথমটা হয় জিনাস, তারপরেরটা হয় স্পিসিস। জিনাসের প্রথম অক্ষরটা ক্যাপিটাল থাকে আর স্পিসিসের প্রথম অক্ষরটা কিন্তু ছোট হাতের বা স্মল লেটার থাকে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন দেখব আমরা। ফেমাস ব্যাটল অফ তালিকোটা ওয়াজ ইনাগোরেটেড ইন। তালিকোটার বিখ্যাত যুদ্ধ ড্যাশ এ সংঘটিত হয়েছিল। কত সালে হয়েছিল সেটা বলতে হবে আমাদেরকে, আর সেটা হয়ে যাবে 1565। ঠিক আছে, 1565-তে এটা হয়েছিল। এটা কার কার মধ্যে হয়েছিল? তো এটা হয়েছিল তোমার বিজয়নগর এম্পায়ারের আর বাহামানি সুলতান যে ছিল তাদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, আর এই যুদ্ধের মধ্যেই কিন্তু রামারায় যে ছিল, যে বিজয়নগরের দিক থেকে লড়ছিল, সে কিন্তু তাকে মানে ধরে নেওয়া হয় বাহামানি সুলতানদের দ্বারা, আর তারপরে এই সাম্রাজ্য আস্তে আস্তে পতন হতে শুরু করে। 11 নম্বর প্রশ্ন, উইচ ব্যাটল লিড টু দ্য ডাউনফল অফ দ্য বিজয়নগর এম্পায়ার। ওই দেখো, আমি এখনই বললাম তোমাকে, ওই একই কথা বলছে যে কোন যুদ্ধের পরে বিজয়নগর এম্পায়ারের ডাউনফল বা পতন হতে শুরু করে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যাটল অফ তালিকোটা। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন, উইচ ডাইনাস্টি ওয়াজ স্টার্টেড বাই খিজর খান। খিজর খাঁর দ্বারা কোন রাজবংশের সূচনা হয়েছিল বা তিনি করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সৈয়দ ডাইনাস্টি। 13 নম্বর প্রশ্ন আমরা দেখব, উইচ amongst দ্য ফলোইং সুলতানস অফ দিল্লি established several cities in নর্থ ইন্ডিয়া। দিল্লির সুলতানদের মধ্যে কোনটি উত্তর ভারতে কয়েকটি শহর স্থাপনা করেছিলেন? অপশনসে রয়েছে বলবন, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক, আর কে আছেন, আর হচ্ছেন ইব্রাহিম লোদি। তো অ্যাকচুয়ালি সব থেকে বেশি বলেছে এদের মধ্যে, তাহলে ফিরোজ শাহ তুগলক কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। ফিরোজ শাহ তুগলক কিন্তু বেশ ফেমাস সিটি স্থাপনা করেছিল। সেই সময়ে কিন্তু জৌনপুর, উত্তরপ্রদেশের জৌনপুর কিন্তু খুব একটা ডেভেলপড সিটি হিসেবে কনসিডার করা হতো। আর এছাড়াও কিন্তু দিল্লির রায়পিথোরা যে আছে, কিলা রায়পিথোরা, সেটাও কিন্তু এই ফিরোজ শাহ তুগলকই স্থাপনা করেছিল। তারপরে হরিয়ানার বেশ কিছু সিটি ফিরোজ শাহ তুগলক ডেভেলপ করেছিল বা স্থাপনা করেছিল, যার মধ্যে হিসার আছে। বর্তমানে হিসার নাম আছে, কিন্তু আগে সেটার নাম হিসার ফিরোজা ছিল। ঠিক আছে, সেখানেই আবার ফতেহাবাদ আছে, ফিরোজপুর আছে, ফিরোজপুরটা পাঞ্জাবে আছে। তো এই সবকটা সিটি কিন্তু ফিরোজ শাহ তুগলকের দ্বারা স্থাপনা করা হয়েছিল। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন দেখব আমরা। When was the Battle of Saraighat fought between Ahom Empire of Assam and the Mughals? আসামের অহোম সাম্রাজ্য এবং মুঘলদের মধ্যে সরাইঘাটের যুদ্ধ কখন হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1671। মুঘলদের দিক থেকে কিন্তু একজন হিন্দু রাজা লড়তে এসেছিলেন, যার নাম হচ্ছে রাজা রাম সিং। আর যদি অহোম রাজার নাম জিজ্ঞেস করো তো সেটা হয়ে যাবে লাচিত বোরফুকান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য অনলি বার্ড দ্যাট ফ্লাইজ ব্যাকওয়ার্ড ইজ। তো জিজ্ঞেস করছে যে একমাত্র পাখি যে কিনা ব্যাকওয়ার্ড বা উল্টো দিকেও কিন্তু উড়তে পারে। তো সেই পাখিটার নাম হয়ে যাবে হামিং বার্ড। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 16 নম্বর প্রশ্ন, উইচ অর্গানাইজেশন রিসেন্টলি রিলিজড গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস রিপোর্ট। সম্প্রতি কোন সংস্থা গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস রিপোর্ট প্রকাশ করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস রিলিজ করে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখন জিজ্ঞেস করতে শুরু করেছে। আগে জিজ্ঞেস করতো যে এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কী আছে বা তার ইন্ডেক্স অনুযায়ী ফার্স্ট কান্ট্রির নাম কী আছে। এখন মোস্টলি জিজ্ঞেস করা হয় যে এটা কোন সংস্থা রিপোর্টটা জারি করছে বা রিলিজ করছে। এই ধরনের প্রশ্ন কিন্তু এখন আসছে। সো তোমরা এখানেও দেখতে পাচ্ছ। এই ধরনের প্রশ্নগুলোকে দেখতে পেলে কিন্তু ইগনোর করবে না, একটু মনে রাখার চেষ্টা করবে। 17 নম্বর প্রশ্ন আমরা দেখব। হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের অবস্থান কি? আর এর সঠিক উত্তর হয়ে যাবে 129। অপশন সিতে রয়েছে। ঠিক আছে, 129 হয়ে যাবে কারেক্ট উত্তর। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া অন দ্য এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024? এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 63 বা 63rd। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন।
হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024? বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তো ভারতের স্থান হচ্ছে 159, 159। ঠিক আছে, পরপর দেখো তিনটে র্যাঙ্ক থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে এখানে, তিনটেকেই একটু দেখে নেবে ভালো করে একটু। 20 নম্বর প্রশ্ন, উইচ কান্ট্রি হোস্টেড দ্য 50th G7 লিডার্স সামিট? কোন দেশ 50তম G7 নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইটালি। 21 নম্বর প্রশ্ন, উইচ অ্যামাং দ্য ফলোয়িং স্টেট প্রডিউসেস 60% সল্ট অফ ইন্ডিয়া? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের 60% বা 60% লবণ উৎপাদন করে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট হবে এর সঠিক উত্তর অ্যাকচুয়ালি। অপশন সিতে রয়েছে গুজরাট, গুজরাট হয়ে যাবে কারেক্ট উত্তর। গুজরাটে কিন্তু ইন্ডিয়ার 60% সল্ট প্রডিউসড হয়। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন, উইচ অ্যামাং দ্য ফলোয়িং ম্যাচেস অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দেয়ার প্লেসেস আর কারেক্ট? আচ্ছা, এখানে ম্যানগ্রোভ ফরেস্টের নাম দেওয়া আছে এক সাইডে, আর এক সাইডে ইন্ডিয়ান স্টেটসের নাম দেওয়া আছে। তো কটা ম্যাচ করছে সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, ভিতরকণিকা উড়িষ্যাতে আছে, সুন্দরবনটা পশ্চিমবঙ্গে রয়েছে। আচ্ছা, পিচভারামটা তামিলনাড়ুতে আছে, এই তিনটে কারেক্ট। আর কোরিঙ্গাটা অন্ধ্রপ্রদেশে আছে। 2022-এর WBCS পরীক্ষায় জিজ্ঞেস করেছিল যে কোরিঙ্গা ম্যানগ্রোভ কোন রাজ্যে দেখা যায়। আর সত্যি কথা বলতে কিন্তু যখন পেপার অ্যানালিসিস করা হচ্ছিল কোচিং সেন্টার্স, নামি কোচিং সেন্টার্সের দ্বারা, তারাও কিন্তু বলছিল যে হ্যাঁ এটা একটু অড কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটা আমরা জানি না। কিন্তু দেখো এখনকার টেস্ট সিরিজ বা প্র্যাকটিস সেটগুলোর মধ্যে এই রকম প্রশ্ন কমনলি আমরা পাচ্ছি। তো এই চারটেই কিন্তু ঠিক আছে, খুব ভালো প্রশ্ন কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের ব্যাপারে জানার জন্য। বেশ একটা জিস্ট ফর্মে পেয়ে যাচ্ছ তুমি এখানে এটাকে মুখস্থ করার জন্য। ঠিক আছে, একবার করে পড়ে নেবে এটা নিজে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। 1, 2, 3, 4 সবকটাই কিন্তু কারেক্ট আছে। 23 নম্বর প্রশ্ন, বেতুল ইজ দ্য ট্রিবিউটারি অফ উইচ অফ দ্য ফলোয়িং রিভার? বেতুল নিচের কোন নদীর উপনদী? বেতুল নদী কোন রাজ্যে আছে? তো এটা মধ্যপ্রদেশে আছে, আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নর্মদা। 24 নম্বর প্রশ্ন, ইয়েলো রিভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোডাকশন অফ উইচ অফ দ্য ফলোয়িং? হলুদ বিপ্লব নিচের কোনটির উৎপাদনের সাথে জড়িত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অয়েল সিড, তৈল বীজ যে হয় তার উৎপাদনের সঙ্গে জড়িত হচ্ছে ইয়েলো রিভলিউশন বা হলুদ বিপ্লব। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন দেখব আমরা, ঝুমিং ইজ প্র্যাকটিসড বাই উইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবাল গ্রুপ? নিচের কোন উপজাতি গোষ্ঠী ঝুমিং অনুশীলন করে? দেখো, ঝুম কাল্টিভেশন বা এই ঝুম এগ্রিকালচার টেকনিক, এটা থেকে কিন্তু আমরা নানা রকমের প্রশ্ন অনেক প্র্যাকটিস সেটে পেয়েছি। যেমন গতকালকের প্র্যাকটিস সেটেই ছিল যে ঝুম কাল্টিভেশনকে মালয়েশিয়াতে কী নামে ডাকা হয়, তো সেখানে লাডাং নামে ডাকা হয়। আর ঝুম কাল্টিভেশন কোথায় কোথায় বেশি হয়, এটা ভালো না মন্দ, এরকম অনেক প্রশ্ন এসেছে। তার মানে কি ঝুম কাল্টিভেশন টপিকটা এখনও হট টপিক আছে, হয়তো এখান থেকে প্রশ্ন তুমি দেখতে পারো এক্সামে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে কোন উপজাতি এটাকে বেশি করে ইউজ করে বা প্র্যাকটিস করে? তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, খাসি। খাসিরা কিন্তু এই ঝুম কাল্টিভেশন বেশি প্র্যাকটিস করে। 26 নম্বর প্রশ্ন দেখব, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া হ্যাজ হাই পোটেন্সিয়াল ফর সোলার এনার্জি? ভারতের নিচের কোন রাজ্য সৌরশক্তির উচ্চ সম্ভাবনা রয়েছে? তো সৌরশক্তি, যেখানে সূর্য বেশি হবে, যেখানে তাপমাত্রা ঠিক বেশি থাকবে বা সূর্যের আলোটা বেশি থাকবে, সেখানেই কিন্তু এটা বেশি সম্ভাবনা রয়েছে, তাই তো? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজস্থান। 27 নম্বর প্রশ্ন দেখব আমরা, গ্রিন রিভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম? গ্রিন রিভলিউশন পড়লেই আমরা বুঝবো যেটা এগ্রিকালচার রিভলিউশন আছে, কিন্তু এখানে অপশানস দেখো, এগ্রিকালচার টার্ম কোথাও লেখা নেই। প্রশ্নটা বাংলাতেও একবার পড়ে দিই আমি, সবুজ বিপ্লব নিচের কোন কর্মসূচির সঙ্গে যুক্ত? গ্রিন ভেজিটেশন, ইউজ অফ গ্রিন ম্যানিওর, গ্রো মোর ক্রপস, হাই ইল্ড ভ্যারাইটি প্রোগ্রামস। মানে বাংলাতে আমি একবার করে বলে দিচ্ছি সবকটা অপশন। গ্রিন ভেজিটেশন মানে সবুজ শাকসবজি লাগাবার সঙ্গে এটা যুক্ত ছিল, বা ইউজ অফ গ্রিন ম্যানিওর, সবুজ খাদ ব্যবহার করার জন্য এই রিভলিউশনটা ছিল বা বিপ্লবটা ছিল, বা বেশি করে আমরা চাষ করব তার জন্য ছিল, নাকি হাই ইল্ড ভ্যারাইটি প্রোগ্রাম ছিল?
তো দেখো এটা কিন্তু হাই ইল্ড ভ্যারাইটি প্রোগ্রাম ছিল। অ্যাকচুয়ালি গ্রিন রিভলিউশন করার পিছনে উদ্দেশ্যই এটা ছিল যে কম জায়গাতে বেশি ফলন যাতে হয় আমাদের, তার জন্য এই প্রোগ্রামটা আনা হয়েছিল। ঠিক আছে, ফাদার অফ গ্রিন রিভলিউশন কাকে বলা হয় এটা কিন্তু তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। 28 নম্বর প্রশ্ন, উইচ অ্যামাং দ্য ফলোয়িং আর দ্য ফেমাস হিল স্টেশন অফ মহারাষ্ট্র? প্রশ্ন বলছে যে নিম্নগুলির মধ্যে কোনগুলো মহারাষ্ট্রের ফেমাস হিল স্টেশন আছে? অপশনসে রয়েছে লোনাভলা, পচমড়ি, আম্বোলি, খন্ডালা। তো এই সবকটা নামই কিন্তু আমরা সিনেমাতে শুনেছি, অনেক গানে শুনেছি। এখানে কিন্তু পাঁচমারিটা আমরা যে শুনেছি সেটা কিন্তু মধ্যপ্রদেশে হবে, হোশাঙ্গাবাদে ডিস্ট্রিক্টে। ঠিক আছে, মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে পাঁচমারি। বাদ বাকি লোনাভলা, আম্বোলি আর খন্ডালা এই সবকটা কিন্তু মহারাষ্ট্রেই আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে 1, 3 আর 4। ক নম্বর অপশানে আছে এটা একটু দেখে নিই। 1, 3 অ্যান্ড 4, অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। 29 নম্বর প্রশ্ন, উইচ সিটি টপড দ্য স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ 2023 ক্লিন এয়ার সার্ভে? প্রশ্নে বলছে স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ 2023 ক্লিন এয়ার সার্ভেতে কোন শহর শীর্ষ রয়েছে? তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইন্দোর। ইন্দোর কিন্তু মানে নোংরার দিক থেকেও ক্লিন সিটির অ্যাওয়ার্ড পেয়েছে, আর বায়ু বা সেখানকার এনভায়রনমেন্টাল যে অ্যাটমসফিয়ার আছে সেদিক থেকেও কিন্তু সে ক্লিন এয়ারের জন্য সে অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, আর আজকে লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এসেনশিয়াল এলিমেন্ট ফর ব্যাটারিজ ইউজড ইন ইলেকট্রিক কার? তো প্রশ্নে বলছে যে বর্তমানে যে ইলেকট্রিক কারগুলোতে ব্যাটারি ব্যবহার করা হয় তার খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট কোনটা? ম্যাগনেশিয়াম, লিথিয়াম, সোডিয়াম নাকি ব্রোমাইন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লিথিয়াম। লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয় গাড়িগুলোর মধ্যে, ইলেকট্রিক কারগুলোর মধ্যে। ঠিক আছে, তাহলে আজকের 30টা প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে বললাম যে আজকে সকালে অঙ্কের ক্লাস হয়েছে আর ইংলিশের ক্লাসও হয়েছে। তো সেই ক্লাসগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো তো দেখে নেবে, তুমি ডিসক্রিপশনসে লিঙ্ক পেয়ে যাবে সেগুলোর। তোমাদের যদি কোনো মন্তব্য, সাজেশন বা কোনো রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।